দায়িত্ব নেওয়ার ৩.৫ মাসের মাথায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ সরকারের জন্য অস্বস্তি তৈরি করেছে। গতকাল সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেন এবং তা গৃহীত হয়েছে। পদত্যাগের কারণ হিসাবে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তবে সরকার ও দলের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, স্থানীয় রাজনীতি এবং সাংগঠনিক বাস্তবতা এবং নিজ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে কাজের সমন্বয় হচ্ছিল না। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে সমগ্র স্টুডিওতে স্বাগত জানানোর জন্য। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী তিনি পদত্যাগ করেছেন। আমরা গতকালকে এই নিউজটি সবাই কাভার করেছি। আসলে আমরা নেপথ্যের ঘটনাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। যে আমরা আসলে তার যে বাহ্যিক যে ঘটনাটা আমরা জানতে পেরেছি যে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্রে তিনি বিষয়টি বলেছেন যে শারীরিক অসুস্থতার কারণে তিনি তার কার্যক্রম চালিয়ে নিতে পারছেন না, মন্ত্রী মহোদয় বলেছেন। এবং একই সাথে তিনি বলেছেন কাজের একটি মন্ত্রণালয়ের গতিশীলতা শারীরিক অসুস্থতা থাকলে আসলে সেভাবে চালিয়ে নেওয়া যাচ্ছে না। সরকার তার পদত্যাগ গৃহীত হলে সরকার এই মন্ত্রণালয়কে গতিশীলভাবে চালিয়ে নিতে পারবেন এবং এই তার পদত্যাগপত্রটি সরকার গ্রহণ করেছেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটি চূড়ান্ত প্রজ্ঞাপনে জারি হয়েছে। আসলে শারীরিক অসুস্থতা বলার পরে এটা আমরা তার বিষয়টি জানার চেষ্টা করেছি যে আসলেই তিনি শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করলেন কিনা, তার নেপথ্যের বিষয়টি জানার চেষ্টা করেছি। কিন্তু আমরা তার যে অসুস্থতার কথা বলেছেন, তিনি অসুস্থতা আর কারণে কোনো চিকিৎসাধীন, কোথাও কোনো মেডিকেলে ভর্তি তিনি ছিলেন না। আমরা সাম্প্রতিক সময়ে তিনি কোথাও বড় ধরনের কোনো অসুস্থতার মধ্যেও ছিলেন না। তার আম আ যে এবং তিনি ঈদের আগে আ সে কাজ মন্ত্রিত্বের কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যেই মূলত মন্ত্রীরা তাদের সরকারি বাসভবনে ওঠেন। তিনিও অন্যান্য মন্ত্রীদের মতো তার সরকারি যে ডরমেটরি পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রীর জন্য যেই ডরমেটরিটা রয়েছে, সেখানেই সেই বাসভবনে তিনি উঠেছেন। এবং খুব অল্প সময়ে তিনি সরকারি বাসভবনে উঠলেন এবং সাথে, সাথে পদত্যাগ করলেন। সেখানে একটি কৌতূহল তৈরি হয়েছিল যে আসলে কেন এটি হলো? যে তিনি শারীরিক অসুস্থতার কথা বললেন, ডরমিটরিতে উঠলেন। তখন আমরা আরও বিষয়গুলি জানার চেষ্টা করলাম যে আমরা দেখেছি যে সেই মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে আমি দীর্ঘদিন সচিবালয়ে রিপোর্টিং করি। কিন্তু এই মন্ত্রণালয়ে ২ জন মন্ত্রী আমরা কোনোদিন দেখিনি বা আমি আমার রিপোর্টিং সময়ে দেখিনি। উনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় মূলত আ পার্বত্য যে আমাদের ৩ টি জেলা, সেই বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, এই জেলাগুলি নিয়েই মূলত কার্যক্রম। এবং এই সময়টি বেসিক্যালি এটা খুব বেশি কার্যক্রম বা পরিধি খুব বেশি না। এটা নানাজনই সচিবালয়ে বলছেন যে আসলে ছোট মন্ত্রণালয়ে ২ জন মন্ত্রী, আবার যিনি প্রতিমন্ত্রী হিসেবে আছেন মীর হেলাল সাহেব, এবং উনি ভূমি মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তো এখানে ছোট মন্ত্রণালয়ে ২ জন মন্ত্রী ছিলেন এবং এখানে আমি আমার সাংবাদিকতার ক্যারিয়ারে দেখেছি যে সেখানে মূলত পার্বত্য অঞ্চলেরই ব্যক্তিদেরকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বেশিরভাগ সময়ে। কিন্তু এখানে সমতল থেকে একজন মন্ত্রীকে প্রতিমন্ত্রী হিসাবে ব্যক্তিকে এমপিকে প্রতিমন্ত্রী করা হয়েছে। এটিও মানে বিষয় নিয়ে তার নানাভাবে আলোচনায় ছিল এবং আপনি গতকাল প্রতিমন্ত্রীর কথা বলছিলেন, আপনার প্রতিবেদনে উঠে এসেছে তার সঙ্গেও সমন্বয়হীনতার একটি দিক আপনারা লক্ষ্য করেছেন। সেটি কেন আসলে? আসলে সে বিষয়টি মানে প্রতিমন্ত্রীকে নিয়ে গতকাল কিন্তু স্থানীয় মানে মন্ত্রীর যে আম তার যে নির্বাচনী এলাকা বান্দরবন, সেখানেও কিন্তু এ নিয়ে গতকাল আন্দোলন, সড়ক অবরোধ, নানা বিষয় হয়েছে এবং হ্যাঁ, সেটি আমরা প্রতিমন্ত্রীকে কেন্দ্র করেই নানা ধরনের তারা তাকেই মূলত যে সাধারণ মানুষ যে আন্দোলনটি করেছে সেখানে তাকে দায়ী করেছেন তারা এবং তার বিরুদ্ধে নানা রকম স্লোগান দিয়েছেন। এবং আমরা দেখেছি কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রাম মানে অঞ্চলে একটি বৈশাখী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আ মন্ত্রী, প্রতিমন্ত্রী দুজনেই অতিথি ছিলেন। কিন্তু যখন মন্ত্রী মা প মা ১ম এ সেই অনুষ্ঠানে ছিলেন, যখন প্রতিমন্ত্রী গেছেন তার ঠিক আগ মুহূর্তে মন্ত্রী সেখান থেকে চলে এসেছেন। মানে প্রতিমন্ত্রীর সাথে একই মঞ্চে তিনি অনুষ্ঠানটি করেননি। একইভাবে এরকম সমন্বয়হীনতা আমরা মন্ত্রণালয়ের নানা কাজের মধ্যেও দেখেছি। বা বিভিন্ন কাজের মধ্যে আমরা জানতে পেরেছি যে নানা রকম এরকম সমন্বয়হীনতা ছিল। একই সাথে স্থানীয় রাজনীতিতেও একটা আম আ প্রতিমন্ত্রীর বাড়ি চট্টগ্রামে, তার বাড়ি বান্দরবনে, মন্ত্রীর মধ্যে বাড়ি।
তো ওখানে তার স্থানীয় রাজনীতির মধ্যে যে জেলা বিএনপির যিনি সভাপতি আছেন দীপন তালুকদার, তার তারও আমরা তার সাথেও কথা বলেছি, আমাদের প্রতিবেদনে আসছে, এবং যে তারা আসলে তাদের সাথেও একটা মতানৈক্য বা একটু দূরত্ব ছিল নির্বাচনকালীন সময়েও এই বিষয়গুলো ও ছিল, কিন্তু এই বিষয়গুলো তখন ওভাবে প্রকাশ্যে আসেনি। কিন্তু এখন যেহেতু পদত্যাগ করেছেন এই বিষয়গুলো আলোচনায় এসেছে, যে কারণ পার্বত্য অঞ্চলে যে জেলা পরিষদগুলো এটি খুব বেশ গুরুত্বপূর্ণ কাজের জন্য। সেই জেলাগুলি বিভিন্ন উপজাতি মানুষেরা থাকেন এবং সেখানে নানা রকম কাজ করতে হয়, বেশিরভাগ কাজগুলি জেলা পরিষদের মাধ্যমেই হয়। তো এখানে জেলা পরিষদ গঠন নিয়েও একটা দ্বন্দ্ব তাদের ছিল, এবং এটা আমরা দেখেছি যে বাংলাদেশে বেশিরভাগ জেলায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে, কিন্তু পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে ২টি জেলাতে মানে ওভাবে যে অন্তর্বর্তী সরকার যাওয়ার পরে বিএনপি সরকার এখনও ৩ মাস হয়ে গেল, কিন্তু সেই কাজটি এখনও সম্পূর্ণ হয়নি। তাই বিশেষ করে মন্ত্রী মহোদয় এখানে তাদেরও তার ব্যক্তিগত কিছু পছন্দের ব্যক্তি ছিলেন, এবং এখানে মূলত গ্রুপিং একটা ২ রকম লক্ষ্য করা গেছে, যে গতকালের আন্দোলনটা এটা আরও বেশি প্রমাণ করে। একই সাথে সেখানে ছাত্রদলের কমিটি নিয়েও একটা কোন্দল ছিল। এই ছাত্রদলের কমিটি মানে মূলত এখানে ২টা পক্ষ স্থানীয় রাজনীতির মধ্যেও একটা চাপা ক্ষোভ তৈরি হয়ে গেছিল। আবার মন্ত্রণালয়ের যে জায়গা, মন্ত্রণালয়েও একটা মন্ত্রী প্রতিমন্ত্রী ছোট জায়গা, এখানেও কাজের মধ্যে একটা সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে। হ্যাঁ, আরেকটু বিষয় একটু জানতে চাই। সরকারের মাত্র ৩ মাস অতিক্রম করেছে। এরকম গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় থেকে একজন মন্ত্রী পদত্যাগ করা আসলে সরকারকে আসলে কতটা অস্বস্তিতে ফেলবে? এটা তো আসলে সত্যি অস্বস্তির একটি বিষয়। মানে সরকার ১৮০ দিনের একটি প্ল্যান নিয়েছিলেন, যে এই ১৮০ দিনের মধ্যে তারা কাজগুলি দেখবে। তার মধ্যে ১০০ দিনের মধ্যেই এরকম একটি ঘটনা নিঃসন্দেহে এটি সরকারের জন্য অস্বস্তিকর একটি বিষয়, এবং এই কারণে কিন্তু এই ঘটনা নিয়ে নরমালি এরকম ঘটনা নিয়ে যারা সিনিয়র নেতা থাকেন অথবা জ্যেষ্ঠ পর্যায়ের মন্ত্রীরা থাকেন তারা নানা রকম মন্তব্য করেন। কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য কেউ এই বিষয়কে নিয়ে অথচ এটা একটা মানে সরকারের পদত্যাগটা চূড়ান্তভাবে সরকার আর গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপনও জারি হয়েছে। হুম। এরপরও কেউ এখানে এই নিয়ে কোনো মন্তব্য করছেন না। মানে এখানে একটা মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে একটা কড়া বার্তা রয়েছে, যে এখানে কড়া বার্তাটি এটা অন্যান্য মন্ত্রীদের মধ্যে যখন কথা বলছেন না একটা মানে, এবং আমি আজকেও সচিবালয়ে বিভিন্ন মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। বরং অস্বস্তিই শুধু নয়, আমরা বরং কিছু মন্ত্রী যেহেতু আমরা কোনো মন্ত্রণালয়ে মানে ১০টি মন্ত্রণালয় রয়েছে যেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা ৩ জন ব্যক্তি, এখানে তো ২ জন উপদেষ্টা নেই। কিন্তু অনেকগুলো মন্ত্রণালয়ে ৩ জন ব্যক্তি একই সঙ্গে কাজ করছে। যেমন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, এখানে উপদেষ্টা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, আবার প্রতিমন্ত্রী রয়েছেন। তো এইরকম ১০টি মন্ত্রণালয় রয়েছে যেখানে একই মন্ত্রণালয়ে ৩ জন ব্যক্তি কাজ করছেন। এখানেও কিন্তু এরকম আরও নানা রকম মতানৈক্য আছে, উম লক্ষ্য করা গেছে। তো এইগুলো আসলে, এবং কর্মকর্তারাও একটা অস্বস্তির মধ্যে ভুগছেন, যে আসলে যখন ফাইলটি নিষ্পত্তি প্রতিমন্ত্রী পর্যায়ে হয়ে যাবে একটি ফাইল, তো চূড়ান্ত নিষ্পত্তি হতে হবে একটা প্রস্তাব যখন ওঠে। তো সেটা কি মন্ত্রী পর্যায়ে নিষ্পত্তি হবে, আবার অনেক সময় অনেক ক্ষেত্রে উপদেষ্টাদের সাথেও মন্ত্রীদের একটা আলোচনার বিষয় থাকে। আসলে মানে সংখ্যাগুলো সমন্বয়ের একটা যে আবার কিছু ক্ষেত্রে একজন মন্ত্রী ৩টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। বড় মন্ত্রণালয়ে ৩টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। আবার কিছুদিনের মধ্যেই সরকার যখন প্রতিমন্ত্রীদেরকে একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব দিলেন, কিছুদিন পর আবার তাদের অনেকগুলি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীদের দায়িত্ব কমিয়ে দিয়েছেন। একজন মন্ত্রীরও দায়িত্ব কমিয়ে দিয়েছেন অলরেডি। যেমন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব আগে খাদ্য, মৎস্য এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে কমিয়ে শুধু কৃষি এবং মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব এখন রাখা হয়েছে। আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তিনি জনপ্রশাসনে ছিলেন, তাকে এখন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এই নিয়ে নানা রকম মানে তারা একটা আতঙ্ক, অস্বস্তি, এটা কেমন মানে বিষয়টা মানে এটা এই ঘটনার পরে সচিবালয়ে একটা আসলে স্বস্তিতে নেই আর কি। স্বস্তিতে নেই, একটা স্বস্তিকর পরিস্থিতিতে পার্বত্য জেলা যাচ্ছে। পরিষদ গঠন নিয়েও একটি মতভেদ আছে। সেটি কি এবং কেন? পার্বত্য আমরা আসলে বলতেছিলাম যে পার্বত্য এই মন্ত্রণালয়ের তো পার্বত্য অঞ্চল নিয়েই কাজ।
এই পার্বত্য অঞ্চল নিয়ে কাজ এবং জেলা পরিষদটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে বিএনপির যিনি সভাপতি আছেন দীপন তালুকদার, তিনি আমরা জানতে পেরেছি যে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য চেষ্টা করছেন। তিনি জেলা পরিষদের বিএনপির সভাপতি এবং একই সাথে যিনি মন্ত্রী ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দীপন দেওয়ান, তিনিও মূলত তার পছন্দের দুজন ব্যক্তির নাম তিনি প্রস্তাব করছিলেন যে তারা যেন এই ইয়াতে দায়িত্বে আসতে পারেন এবং তিনি মূলত চাচ্ছিলেন না যে এই কারণেই মূলত একটা দ্বন্দ্ব তৈরি হয়ে আসছে এবং অন্য দুটিতে জেলায় খুব বেশি অস্বস্তি নেই, কিন্তু তার নিজস্ব জেলাতেই তিনি একটা অস্বস্তির মধ্যে ছিলেন। এই কারণে দীর্ঘ 3 মাসও এটা গঠন করতে পারেনি। আর সেও যিনি মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি তো জুডিশিয়াল সার্ভিসে ছিলেন, তিনি কিন্তু তার পুরো কেরিয়ার রাজনৈতিক, তিনি চাকরি ছেড়ে এই ইয়েতে রাজনীতিতে এসেছেন এবং তার পিতা এলাকায় বেশ প্রভাবশালী ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় তার উপদেষ্টা ছিলেন, উপজাতি বিষয়ক উপদেষ্টা ছিলেন মন্ত্রী পদমর্যাদায় এবং আরও তার কিন্তু এলাকাতেও সে যেমন জেলা পরিষদটি নিজের মতো ব্যক্তি দিয়ে গঠন করে এলাকায় কাজ করতে চেয়েছেন, যেহেতু এই মন্ত্রণালয়টি ওই অঞ্চল কেন্দ্রিক এবং আমরা আরও জেনেছি যে ওই এলাকাটি তার বাবা এই বিএনপির সাথে যুক্ত ছিলেন। তিনি ওই ছোট থেকে ঐতিহ্যগতভাবেই তার একটি প্রতিষ্ঠিত পরিবার থেকে গড়ে ওঠা এবং তিনি সরকারি ভালো সার্ভিস ছেড়ে তিনি রাজনীতিতে এসেছেন এবং তিনি যে এলাকায় বসবাস করছেন বা তার যে এলাকা সেটিকে মানুষ মন্ত্রী পাড়া হিসাবেই চেনেন এবং সেটিকে মন্ত্রী পাড়া হিসাবে বলা হয়। তো মানুষ আসলে খুশি হয়েছিলেন যে মন্ত্রী পাড়া দীর্ঘদিন ধরে মন্ত্রী ছিলেন না, এখন এই মন্ত্রী পাড়ার একটি মন্ত্রিত্ব দিয়ে এটার একটি পূর্ণতা আসলো। তার বাবা তো উপদেষ্টা ছিলেন, মন্ত্রী পদমর্যাদা যদিও ছিলেন, তো ফুল মন্ত্রী ছিলেন না। এদের মানুষ খুশিও ছিলেন, কিন্তু এই ঘটনাটা আসলে এলাকাতে বেশ এটা প্রভাব ফেলেছে। যেভাবে সচিবালয় অস্বস্তিতে, সেভাবে এলাকাতেও তাদের একটা অস্বস্তি এবং আমরা আমাদের যে সংবাদকর্মীরা রয়েছেন, আমাদের সমকালের প্রতিনিধি রয়েছেন বান্দরবনে, তাদের সাথেও কথা বলেছি যে তারাও সরেজমিনে এলাকায় বসবাস করেন, যে তারা মনে করছেন যে এখানে আসলে পাহাড়িদের সাথে উনি সরকারি চাকরি ছেড়ে এসে বিএনপি রাজনীতিতে যোগ দিয়েছেন এবং তিনি পাহাড়ের মানুষের সাথে পাহাড়ি এবং বাঙালিদের যে একসাথে এক করে কাজ করার চেষ্টা করা এবং এখানে পাহাড়ি এবং বাঙালির কোনো ভেদাভেদ নেই, একই কাতারের মানুষ, তারাও বাংলাদেশি বা বাঙালিরাও বাংলাদেশি, এই যে এক করে কাজ করার একটা চেষ্টা করা, পাহাড়িদেরকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত করা, বিএনপির একটা বলয় তৈরি করা, বিএনপির নেতা কর্মী তৈরি করা, এটির জন্য তিনি কাজ করেছেন দীর্ঘ সময়। নানা রকম কথা বলেছেন যে তার যারা ভক্ত অনুরাগী, তারা কর্মী সমর্থক আছেন, তারা বেশ স্থানীয় রাজনীতির কারণে তারা বেশ একটু জোরালো অস্বস্তি এবং তার জন্য গতকাল বেশ জোরালো আন্দোলন হয়েছে। জি, আজকেও কিছুটা সে এলাকায় অস্বস্তির মধ্যেই তারা দিন পার করছেন বলে আমরা জানতে পেরেছি। দেলোয়ার হোসেন, আমরাও প্রত্যাশা করব এই অস্বস্তি যেন দ্রুতই কেটে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে সমকালের স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।